বিভিন্ন এখন হাসপাতালে আছে সকালের স্মৃতি নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছি। এবং আজকে আমাদের কাছে আমাদের মাননীয় উপদেষ্টা আমাদের সঙ্গে আছেন, মোস্তাফা ফারুকী আমাদের বন্ধু বটে, এবং আমরা তাকে আমাদের সঙ্গে পেয়েছি। তিনি আমাদের অনুরোধে ঠিক নয় যে নিজের অঙ্গীকারে তিনি বিশ্বাস করেন বলেই আজকে আমাদের এই আহ্বানে তিনি সাড়া দিয়েছেন। এবং এর সাথেও আপনারা যে জাগ্রত জুলাই এই ব্যানারের অধীনে মিরপুরের যে সকলে এই জনগোষ্ঠী, মিরপুরের যে কমিউনিটি আপনারা একত্রিত হয়েছেন, এটা একটা অভূতপূর্ব ঘটনা, এটা একটা বিশাল ঘটনা। এর তাৎপর্য বুঝতে হলে আমরা অনেক দিন আমাকে দীর্ঘ সময় কথা বলতে হবে, কিন্তু আমাদের উপদেশটা আমাদের এখন জায়গায় যেতে হবে এবং তার কথা আপনারা শুনবেন। আমি কথা কয়েকটা কথা বলতে বলে আমরা আজকের মতো আপনার কাছে বিদায় নেব। প্রথম কথা হচ্ছে যে যেটা মোহাম্মদ রোমেন আমাদের জুলাই জাগ্রত জুলাইয়ের যিনি মূল যে পরিকল্পনাকারী এবং এই অনুষ্ঠানটা তিনি করছেন, তিনি তাদের ব্যাখ্যা করেছেন। প্রথমত দেখুন, আমরা যখন জনগণকে যখন একত্রিত হতে বলি এবং জনগণকে যখন কর্তা আকারে নেতৃত্ব দিতে বলি, তখন কিন্তু রাষ্ট্রের কাছে চাইবার নাই, আমাদেরকে কিন্তু করতে হবে। এই যে আমাদেরকে নিজেদের করতে হবে, এই কাজটা যদি আমরা রাষ্ট্রের উপর ছেড়ে দেই তো সারা জীবন খালি আমরা চাইবো চাইবো চাইবো, কখনো কিন্তু এটা হবে না। যে জন্য রোমেন যেটা প্রথমে বলেছে মোহাম্মদ রোমেন, যে আমরা কি হয়েছে ঘটনাটা, আমরা কিন্তু বিপ্লবটা সম্পূর্ণ করতে পারি নাই, কাজটা কিন্তু শেষ হয় নাই। শেষ যদি না হয় তো আমরা কি করব? আমরা তো বসে থাকবো? কাজটা তো আগায় নিতে হবে। তো কি করে আমরা আগায় নিব? এই সরকার তো আমাদের সরকার, আমাদের রক্তের উপরই তারা নির্বাচিত হয়ে এসছেন। তারা এই সরকারের সঙ্গে যতটুকু সম্ভব সহযোগিতা করব, যেখানে সমালোচনা সেখানে করব, কিন্তু কাজটা, যেই কাজটা আমরা করতে চাই, যেটা আমরা অর্জন করতে চাই, সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। ফলে জনগণ নিজেরা যখন কর্তৃত্বের আসনে বসে, নিজেরা যখন বোধ করে যে আমরাই ক্ষমতাবান, এটাকে গণতন্ত্র বলে। দেখেন এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা বুঝাতে পারি না যে নির্বাচনকে গণতন্ত্র বলে না। এখানে যে আপনারা বসছেন একটা পাবলিক স্পেস, এটা পাবলিক স্পেস মানে কি? আপনাদের জায়গা, এটা একটা গণপরিষদ। এখানে আপনারা নামাজ পড়তে আসেন, এখানে মাজারে বেড়াতে আসেন, আপনার মাজারে বসতে আসেন, গান শুনতে আসেন, এবং যে নিরাশ্রয়, যার কেউ নাই, সেও নাজারে আসে একটু খাদ্যের আশা, কিছু আশ্রয়ের আশা। এই যে একটা গণতান্ত্রিক একটা জায়গা আপনাদের জনগণের কাছে, এটার তো ব্যবহার আপনারা করছেন না, যেটা মোহাম্মদ রুবেল একটু আগে আপনাদেরকে বলল। আপনারা যদি ব্যবহার করছেন না, আপনারা গরিবদেরকে তাড়িয়ে দিচ্ছেন, নিরাশ্রয়কে তাড়িয়ে দিচ্ছেন, যার আশ্রয় দরকার তাকে তাড়িয়ে দিচ্ছেন, যার চিকিৎসা দরকার তাকে চিকিৎসা দিচ্ছেন না। রাষ্ট্র সব পারবে না, রাষ্ট্রের পক্ষে সব সমাধান করা সম্ভব না। এবং একটু আগে শুনেছেন দানও বন্ধ করে দিয়েছে। মাজারে সবচেয়ে বড় তার যে শক্তির জায়গা, সেটা হচ্ছে এটা হচ্ছে উপলব্ধির জায়গা। আমার আত্মার মধ্যে আমি যাকে উপলব্ধি করি, সে যেই নামেই তাকে ডাকি, আল্লাহ নামে ডাকি কি গড নামে ডাকি, ঈশ্বর নামে ডাকি, যেই নামে ডাকি তাকে পাওয়ার জায়গা এটা। তাকে এখানে পাই যে ডাকে ডাকি। এই যে একটা পাওয়ার যে জায়গা, যেখানে কোনো ধর্মের মধ্যে কোনো ভেদ মানে না, আমি সত্য আর তুমি মিথ্যা, এই যে ফ্যাসিজম, এই ফ্যাসিজম যেখানে মানে না, এটা হলো মাজার। যদি ফ্যাসিস্ট বিরোধী লড়াই করতে চান, এই যে বিভিন্ন জায়গায় যেসব মাজারগুলো ভাঙা হয়েছে, সেই মাজারগুলোর পক্ষে দাঁড়ান। এই মানুষগুলোই সত্যিকার অর্থে আমাদের দেশে দীর্ঘকাল এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে এরাই লড়াই করেছে। সত্য এক, আমি একমাত্র সহি, আর তোমরা সব মিথ্যা,
এবার তোমাকে কতল করতে হবে, তোমাকে পিটাইতে হবে, তোমাকে তাড়া দিতে হবে, না মাজার এটা চলে না। মাজার মূর্তির জায়গা, মাজার রুহানি সম্পর্ক তৈরির জায়গা। যে আগে আমার অপর লাগে, অন্যরকম লাগে, তাকে আলিঙ্গন করবার জায়গা, তার সঙ্গে কোলাকুলি করবার জায়গা। মাজারের শত্রুতা নাই, মাজার শত্রুতা বুঝে না। ফলে এই যে মাজার, এটার মধ্যে গণতন্ত্র চর্চা হয়। গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠে যদি এই ধরনের পরিবেশ আমরা রাখতে পারি। আমাদের মধ্যে কেউ নামাজ কালাম পড়ে, কেউ নামাজ কালাম নাও পড়তে পারে, আমাদের সন্তানরা কেউ খুব ধর্মভীরু, অনেকে কম ধর্মভীরু, কিন্তু ইসলাম তার ধর্ম, সে নবীর উম্মত। সে যে বৃহত্তর যে পরিবেশ, বৃহত্তর যে পরিসর, সেই পরিসরের সে অন্তর্গত, সেও বৃহত্তর সমাজের অন্তর্গত। যে ইসলাম ধর্মের অন্তর্গত না, যে সনাতন ধর্মের কি, বৌদ্ধ ধর্মের, অন্য ধর্মের, সেও কিন্তু আমার সমাজের অন্তর্গত, আমার সমাজের বাইরে সেই না। এই যে সত্য কথাটা, এই যে কথাটা, এটা মাজার নিত্যদিন প্রচার করে। মাজারে যে গান হয়, যে সংস্কৃতি চর্চা হয়, তার একটাই ভাষা মানুষ। মানুষের যে সত্যের কিছু নেই, মানুষের যে সত্যের কিছু নেই, মাজার এটাই করে। এই যে কথা বলবার তার যে শক্তির জায়গা, যদি এটা আমরা রাখতে পারি, আমরা বাংলাদেশ রাষ্ট্র আমরা গঠন করতে পারবো। তখন ফারুকিও আমাদের বন্ধু, তিনি আর উপদেষ্টা থাকবেন না, তিনিও মাজারের একজন হয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, কোনো বের থাকবে না। এখন তিনি উপদেষ্টা, তাকে আমাদেরকে ডাকে আনতে হয়েছে, তার সময় কম, কারণ সময় কম থাকবে, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, কিন্তু মনটা আমাদের সঙ্গে আছে। এরপর তিনি এমনি আসবেন যখন উপদেষ্টা থাকবেন, সে এমনি আসবার মতো সেই পরিবেশগুলো আমরা তৈরি করব। কমিউনিটি, জনগণ, এলাকার জনগণ, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সমস্ত কিছু, তাদের আর্থিক সুবিধা, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা, তাদের উন্নত নৈতিক জ্ঞান, যেদিকে চিন্তা করেন, যদি মাজারটাকে আমরা তেমনি করে গড়ে তুলতে পারি, সে তেমনি করে গড়ে তুললে আমাদের সন্তানেরা সুন্দর একটা পরিবেশের মধ্যে এই বিকেল বলুন কি, রাত বলুন কি, সকাল বলুন কি, দুপুর বলুন, তারা বেড়াতে আসবে, নৈতিক শিক্ষাটা পাবে, তাদের মধ্যে একটা রুহানি শক্তি, একটা রুহানি প্রেমের একটা আশেকানে জন্ম হবে, যার মাধ্যমে আমরা শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারব। এই শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাকে জনগণকে লাগবে। জনগণকে বাদ দিয়ে উপর থেকে রাষ্ট্র দিয়ে রাষ্ট্র গঠন করা যায় না। এটা আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদের বন্ধু ফারুকী তিনি খুব ভালো করে বুঝেন, তিনি খুব ভালো করে বুঝেন যে জনগণকে বাদ দিয়ে গণতন্ত্র কায়েম করা যায় না, যে কারণে তিনি ছুটি এসেছেন আমাদের কাছে। ফলে আমরা মনে করি শাহী মাজারের যে দীর্ঘ ঐতিহ্য, এই যে এই সমস্ত শুধু ঢাকা না, এই বিশ্বে, এই শুধু বাংলাদেশে, তার যে একটা বিশেষ শক্তি, যে আকর্ষণে বহু জায়গা থেকে এখানে লোক ছুটে আসে, এই পরিবেশটা আপনারা রক্ষা করবেন। এই সুন্দর পরিবেশটা রক্ষার মধ্যে দিয়ে আমি নিবেদন করব যে অবিলম্বে আমরা সরকারের কাছে যেন এখানে গান বন্ধ করে দেওয়া, এটা যেন কিছুতেই করা না, শুধু এখানে কোনো বাজারে গান বন্ধ করে দেওয়া, এটা তার অলঙ্কার, এটা তার সৌন্দর্য, এটা তার মাধুর্য, এটা বন্ধ করা যাবে। এবং একটু আগে আমার সঙ্গে মাননীয় উপদেষ্টার কথা হয়েছে, তিনি সঙ্গে সঙ্গে একমত হয়েছেন যে এই মাজারের মধ্য দিয়ে অনেক শক্তিশালী শিল্পী আমাদের দেশে তৈরি হয়েছে। রাষ্ট্র সংস্কৃতি মন্ত্রণালয় দিয়ে শিল্পী তৈরি করতে পারবে না শুধু। ফলে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। স্মৃতির কথা বলি, মাজার একই সঙ্গে আমাদেরকে মনে করিয়ে দেয় স্মৃতি গুরুত্বপূর্ণ। আমরা যখন এই স্মৃতিতে আসি, একজন নামের উসিলায় একত্রিত হতে হই, তার স্মৃতিকে কেন্দ্র করে আমরা এখানে আসি। মানুষটা নাই, কিন্তু মানুষটার স্মৃতি আছে। সেটা কি? তার আমল, তার কাজ, তিনি যে মহৎ কাজ করেছেন তার জনগোষ্ঠীর জন্য, সে মহত্বের কাজ। মানুষ নশ্বর, মৃত্যুকে সে
কখনোই এড়াতে পারে না, সে মরবেই। কিন্তু সে যেটা রেখে যায় সেটা হচ্ছে আমল। মাজার যেটা শেখায় যে তোমার জীবন তুচ্ছ, তোমার আমল সবার আগে। তুমি যদি আমল করো, তোমার সে আমলের দ্বারা যদি তোমার কমিউনিটি উপকৃত হয়, তোমার আমলের দ্বারা যদি জনগোষ্ঠী উপকৃত হয়, তারা তোমাকে অমর করে রাখবে। শালি নাই কিন্তু শালি আছে। যে কোনো দরবেশের কথা বলুন, ফকিরের কথা বলুন, তারা নাই কিন্তু তারা আছে। আমার নবী নাই কিন্তু তিনি আছেন, তিনি অমর, কারণ তিনি আমল করে গেছেন। এই জন্য স্মৃতি মাজার গুরুত্বপূর্ণ। যারা মাজার ভাঙছেন তারা স্মৃতিকে নষ্ট করছেন। যারা মাজার ভাঙছেন তারা মহৎ মানুষের আমলের যে স্মৃতি, এটাকে ধ্বংস করছেন। ধ্বংস করার মধ্য দিয়ে আমাদের বাচ্চা বাচ্চা কিশোর তরুণদেরকে শেখাতে তারা বাধা তৈরি করছেন যে আমলের মধ্য দিয়ে মানুষ মহৎ হয়। তোমার টাকা পয়সা খ্যাতি কোনো কামে লাগবে না। যদি তুমি তোমার জনগোষ্ঠীর জন্য ভালো কিছু কাজ করো, তার জন্য ভালো কিছু কথা বলো, তার জন্য কিছু প্রেমের কথা বলো, তোমার কণ্ঠস্বর দিয়ে যদি আশিকানির ভাষা বাইর হয়, ওই জবান যদি তুমি আয়ত্ত করতে পারো, তাহলে তুমি মানুষের হৃদয়ে অমর থাকবে। এই হচ্ছে মাজার। ফলে আজকে আমরা আমাদের মাননীয় উপদেষ্টার সামনে আমরা আবারও প্রতিশ্রুতি নেব, অঙ্গীকারবদ্ধ হব, যারা মাজার ভাঙে এরা আমার রসুলের উম্মতের অধিকারী না। এখান থেকে বেরিয়ে গেছে, এরা খারেজি, এদের নাই এটা। আমাদের মধ্যে যারা আব্দুল্লাহ ওলেমা প্রাজ্ঞ, যারা জ্ঞানী ব্যক্তি, যারা তারা কখনোই বলেন নাই যে মাজার ভাঙতে হবে। তারা তাদের একটা আকীদা আছে, নিয়ম আছে, বিধান আছে, এটা তারা বলেন। এবং আমি যদি মনে করি আমার যে বৃহত্তর যে সমাজ, সেই মাজারের মধ্য দিয়ে যে সাংস্কৃতিক শিক্ষা, যে রুহানি শিক্ষা তার পাবার দরকার, সে সামাজিক শিক্ষাকে যদি এখান থেকে পেতে চায়, পেতে যদি সে এখানে আগ্রহী বোধ করে, এটাকে যারা বাধা দেয় এবং দাবি করে যে আমি হলাম একমাত্র সহি, আমি নতুন খোদা হয়ে বসছি, আমি যা ব্যাখ্যা করি এটা হলো ইসলাম, আর কিছু ইসলাম না, এটা হবে না। ইসলাম এটা বরদাস্ত করে না। আপনি মৃত্যুর দ্বারা আপনার জীবন সীমিত, আপনি মৃত্যুর দ্বারা সীমিত। সত্যের দাবি কোনো মানুষ করতে পারে না, ইসলামে এটা নাই। আপনি বলতে পারেন, আপনি যার সত্যকে আপনি ধারণ করেন, তিনি আপনাকে যে উপলব্ধি দিয়েছেন, সেই উপলব্ধির ভিত্তিতে আপনার আমল, আপনার যে আকীদা, আপনার যে নিয়ম, সেই বিধান মানার মধ্য দিয়ে আপনি যাকে পাওয়ার তাকে আপনি খুঁজে পাবেন। কিন্তু আমার ব্যাখ্যাই একমাত্র শেষ ব্যাখ্যা, সহি ব্যাখ্যা। আর অন্য কোনোভাবে আমি পাবো না, অন্যভাবে আমি আল্লাহকে পাবো না, অন্য কোনোভাবে আমি ধর্মের পথে থাকতে পারবো না। এই যে যুক্তি, এটা ইসলাম দেয় না, এটা আমি ইসলাম থেকে পাই নাই। ইসলাম সহনশীল ধর্ম, এটা অত্যন্ত উদার ধর্ম, এটা আলিঙ্গনের ধর্ম, সংঘর্ষের ধর্ম নয়। ফলে মাজার প্রমাণ করে আমরা আলিঙ্গনের ধর্ম পালন করি সকলের সঙ্গে। আমরা এই মহব্বতের দ্বারা, প্রেমের দ্বারা, আশিকানির দ্বারা আমার রসুলের পথে সকলকে ফেরাতে চাই। তার মধ্য দিয়ে আমরা উন্নত কাজ করতে চাই, তার মধ্য দিয়ে আমরা সমাজ গড়তে চাই, তার মধ্য দিয়ে আমরা রাষ্ট্র গড়তে চাই। এমনভাবে গড়তে চাই যাতে রাষ্ট্রের কাছে, এটা আমাদের বাইরে যেটা চাইলেন যে আমরা এটা পাইনি, এটা দেওয়া হয় নাই, এটা যেন বলতে না হয়। এই কমিউনিটির মধ্যে যেন তারা সম্মানের সঙ্গে, এই কমিউনিটি যেন তাদের প্রতি প্রত্যেকটা মুহূর্তে, বাচ্চাগুলো খেলতেছে সবার সামনে, এরা আমাদের দায়িত্ব, সকলের আমাদের দায়িত্ব, রাষ্ট্রের না, আমাদের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। যখনই আমরা এটা বুঝবো, মনে করবেন বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব হয়ে গেছে, সত্যিকারের গণতন্ত্র হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ জনগণ এবার নিজের ক্ষমতাবান, রাষ্ট্রের তার দরকার নেই, রাষ্ট্রের মুখাপেক্ষী না সে, তার কমিউনিটি কিন্তু দাঁড়িয়ে গেছে। কমিউনিটি যখন দাঁড়িয়ে যায়, এলাকা যখন দাঁড়িয়ে যায়, এই তখনই গণতান্ত্রিক রাষ্ট্রের উন্মেষ ঘটে,
ভোট দিয়ে হয় না, ভোটের লুটেরা মাফিয়া শ্রেণী আসে। গণতন্ত্র কায়েম হয় যখন আমরা বুঝবো এই কমিউনিটি সবচেয়ে শক্তিশালী, ক্ষমতা কমিউনিটির কাছে থাকতে হবে, কমিউনিটির সিদ্ধান্তে এই এলাকার উন্নতি হবে, কমিউনিটি যেমন করে চায় তেমনি করে হবে, এবং কমিউনিটি খুব ভালো করে বুঝে কোনটা তার ভালো কোনটা তার খারাপ। ফলে সেই ক্ষেত্রে আমরা মাজারের যে অনুষ্ঠানটা করেছি আমাদের মোহাম্মদ রুমেল এবং তার বন্ধুরা মিলে, এর মধ্যে এই শিক্ষাটুকু আমরা দেওয়ার জন্য আমাদেরকে একত্রিত হয়েছি, এবং আশা করি যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কিছুটা বার্তা আপনাদেরকে দিতে পেরেছি। আমরা মনে করি বাংলাদেশের সর্বত্র যেখানে বাজার আছে, যেখানে এই যে প্রেমের দরবার আছে, যেখানে যেখানে আশিকানির দরবার আছে, এই প্রেমের দরবার এবং আশিকানির দরবারগুলোকে গড়ে তোলা, এইটাই আমাদের একটা বড় দায়িত্ব। আমি মাননীয় উপদেষ্টার কাছে বিনয়ের সঙ্গে বলবো, তিনি সংস্কৃতি মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, তিনি এই আশিকানির দরবারগুলো তিনি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, শক্তিশালী করবার ক্ষেত্রে ভূমিকা রাখবেন, এবং আমরা তার পাশে থাকবো। এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর, সত্যিকারের গণতান্ত্রিক রূপান্তর, যে গণতান্ত্রিক রূপান্তরে কমিউনিটি, স্থানীয় জনগণ, এলাকার জনগণ তারা সিদ্ধান্ত নেবেন, তারাই নীতি নির্ধারণ করবেন, তারাই সরকারকে বলবেন কী করতে হবে কী করতে হবে না। এই ধরনের একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বানাতে চাই। এটা